Dear learners, this is Munir, welcoming you all to my English writing class. Today I am going to talk about how to write English paragraph and composition. তোমরা সবাই জানো রাইটিং একটা গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ স্কিল এবং ইংরেজি একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হিসেবে সবারই রাইটিং স্কিলটা ডেভেলপ করা উচিত। রাইটিং স্কিল প্রতিটি স্টুডেন্ট, চাকরি প্রার্থী এবং প্রফেশনালদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিয়ার লার্নার্স, রাইটিং এর জন্য তোমার দুটো জিনিস দরকার। এক, অ্যাবিলিটি অফ রাইটিং কারেক্ট ইংলিশ সেন্টেন্স, আইডিয়াস অ্যান্ড নলেজ। যদি তুমি গ্রামাটিক্যালি কারেক্ট ইংলিশ সেন্টেন্স লিখতে পারো তাহলে অবশ্যই তোমার পক্ষে কম্পোজিশন এবং প্যারাগ্রাফ লেখা সম্ভব। দ্বিতীয় হচ্ছে আইডিয়াস অর নলেজ। Ideas, your brain is not a blank sheet of paper. Your brain is already full of lot of ideas. 21st century স্টুডেন্টদের মাথা ফাঁকা নয়, তোমরা অলরেডি অনেক কিছু জানো, বিভিন্ন বিষয় সম্পর্কে তোমরা জানো, তোমাদের অনেক পড়াশোনা আছে এবং তোমরা এই পৃথিবী সম্পর্কে বা সমাজ সম্পর্কে বা পরিবেশ সম্পর্কে অনেক কিছু জানো। যতটুকু জানো ততটুকুই যথেষ্ট তোমার লেখার জন্য। তোমরা আরেকটা কাজ করতে পারো আইডিয়াস বা নলেজের জন্য, যে পেয়ার ওয়ার্ক অথবা গ্রুপ ওয়ার্ক এর মাধ্যমে তোমরা যখন অন্যান্য ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবে তখন তোমার এই আইডিয়াটা আরো বাড়বে। এছাড়া তুমি নিউজ পেপার পড়তে পারো, বই পড়তে পারো, এর ফলে তোমার আইডিয়াটা আরো রিচ হবে। আর যদি তোমরা মনে করো কারো তোমার পক্ষে গ্রামাটিক্যালি কারেক্ট ইংলিশ সেন্টেন্স লেখা সম্ভব না, তাহলে আমার এই চ্যানেলে ধারাবাহিকভাবে নন অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্ব, টেন্স, ভয়েস, জিরান্ড এগুলোর উপরে অর্থাৎ সেন্টেন্স বিল্ডিং এর উপরে বেশ কিছু ক্লাস রয়েছে। এটা দেখলে তুমি অবশ্যই কারেক্ট ইংলিশ সেন্টেন্স লিখতে পারবে। এবারে আমরা চলে যাই কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়। তারপরে প্রথমে আমাকে জানতে হবে প্যারাগ্রাফ অথবা কম্পোজিশনের কি কি অংশ রয়েছে। প্যারাগ্রাফ এবং কম্পোজিশনের তিনটা অংশ রয়েছে, স্ক্রিনে দেখো। প্রথম অংশ হচ্ছে টপিক সেন্টেন্স অথবা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, মাঝখানে থাকবে বডি অথবা প্যারাগ্রাফ ডেভেলপার্স, শেষে কনক্লুডিং সেন্টেন্স। শেষে একটা সেন্টেন্স থাকবে যেটাকে কনক্লুডিং সেন্টেন্স বলবে। আর কম্পোজিশনের ক্ষেত্রে প্রথমে থাকবে একটা টপিক প্যারাগ্রাফ, তারপরে থাকবে বডি এবং শেষে থাকবে একটা কনক্লুডিং প্যারাগ্রাফ। এবার আমরা দেখব what to write for topic, body and conclusion. টপিক, বডি এবং কনক্লুশন কিভাবে লিখতে হয়। Topic sentence contains main idea and an attitude. Body contains supporting ideas to support the main idea. Concluding sentence summarizes the supporting ideas or gives a suggestion. এবার আমরা দেখব what is topic, what is main idea, what is attitude, what are supporting ideas. এই কয়েকটা বিষয় ক্লিয়ার করার জন্য আমি তোমাকে দুটো এক্সাম্পল দেব। ধরে নাও তোমাকে মোবাইল ফোন সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, তাহলে এখানে মোবাইল ফোন তোমার জন্য একটা টপিক। আবার ডিমেরিটস অফ মোবাইল ফোন, স্ক্রিনে দেখো, ডিমেরিটস অফ মোবাইল ফোন এটা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, তাহলে ডিমেরিটস অফ মোবাইল ফোন এটা তোমার জন্য আরেকটা টপিক। আশা করি টপিকস বুঝতে পেরেছো। এবার আসো মেন আইডিয়া। তোমরা জানো প্যারাগ্রাফ সাধারণত একটা সিঙ্গেল আইডিয়া নিয়ে কথা বলে, একটা সিঙ্গেল আইডিয়া সম্পর্কে একটা অনুচ্ছেদ লেখা হয়, সেটাই প্যারাগ্রাফ। তো যদি আমরা বলি মোবাইল ফোন, তাহলে এটার মেন আইডিয়াটা কি হতে পারে? এটার মেন আইডিয়া হচ্ছে এনিথিং অ্যাবাউট মোবাইল ফোন, অর্থাৎ মোবাইল ফোন সম্পর্কে যে কোনো কথা, এটার মেন আইডিয়া। আর ডিমেরিটস অফ মোবাইল ফোন এটার ক্ষেত্রে মেন আইডিয়া হলো অনলি ডিমেরিটস, অর্থাৎ এটার মেন আইডিয়া ডিমেরিটস, এটা ছাড়া আর কিছু লেখা যাবে না। এবার হচ্ছে সাপোর্টিং আইডিয়া। সাপোর্টিং আইডিয়া আসলে মেন আইডিয়ার ডিটেলস। যেমন মোবাইল ফোন, এটার সাপোর্টিং আইডিয়া হতে পারে মোবাইল ফোনের ইনভেনশন, মেরিটস, ডিমেরিটস এটসেট্রা। আর ডিমেরিটস অফ মোবাইল ফোন এটার সাপোর্টিং আইডিয়াগুলো হতে পারে এটা টাইম কিলিং, এক্সপেন্সিভ, এটার মিসইউজেস রয়েছে, এগুলো। আরেকটা জিনিস অ্যাটিটিউড। অ্যাটিটিউডটা কি? প্যারাগ্রাফের ফার্স্ট সেন্টেন্সে মেন আইডিয়া থাকবে এবং অ্যাটিটিউড থাকবে। যেমন তোমাকে যদি বলা হয় রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর রিডিং রুম, তাহলে তোমার এখানে মেন আইডিয়া হচ্ছে ইউর রিডিং রুম। তুমি যদি একটা সেন্টেন্স লেখো আই হ্যাভ এ রিডিং রুম, এখানে মেন আইডিয়া রিডিং রুম আছে কিন্তু এখানে কোনো অ্যাটিটিউড নেই। তুমি যদি বলো আই হ্যাভ এ ভেরি নাইস রিডিং রুম, তাহলে এখানে তোমার অ্যাটিটিউড আছে, ইউ আর অ্যাপ্রিসিয়েটিং ইউর রিডিং রুম।
যদি তুমি লিখো আই হ্যাভ এ রিডিং রুম, তো রিডার্সরা কেন ইন্টারেস্টেড হবে তোমার প্যারাগ্রাফ পড়ার জন্য? কিন্তু তুমি যদি লিখো আই হ্যাভ এ ভেরি নাইস রিডিং রুম, তাহলে অনেকেই এখানে আগ্রহী হবে তোমার রিডিং রুমটা কেন নাইস। ঠিক এরকম ভাবে যে কোনো টপিক সম্পর্কে তুমি যখন লিখতে যাচ্ছ, সেখানে তোমার একটা অ্যাটিটিউড প্রকাশ করতে হবে। তুমি সেটাকে কিভাবে দেখছো? এটা কি সিরিয়াস, এটা কি ইন্টারেস্টিং, এটা কি ট্র্যাজিক? এটাই হচ্ছে অ্যাটিটিউড। অর্থাৎ একটা টপিকসের প্রতি তোমার মনোভাবটা কি, সেটাই তোমার অ্যাটিটিউড। আর অ্যাটিটিউড খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে রিডার্সটা তোমার প্যারাগ্রাফ পড়তে উৎসাহ বোধ করবে। এবার আসো পসিবল টপিক সেন্টেন্স ফর মোবাইল ফোন। এখন মোবাইল ফোন এই টপিক সম্পর্কে আমরা একটা টপিক সেন্টেন্স লিখব। এই টপিক সেন্টেন্সটা কতভাবে লেখা যায় দেখো। মোবাইল ফোন ইজ এ ব্লেসিং ফর আস, এটাও লেখা সম্ভব। মোবাইল ফোন ইজ এ ইউজফুল ইনভেনশন, এটাও লেখা সম্ভব। মোবাইল ফোন ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস ফর মডার্ন কমিউনিকেশন, এটাও লেখা যাবে। মোবাইল ফোন ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন অফ মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটাও লেখা সম্ভব। অর্থাৎ মোবাইল ফোন সম্পর্কে এই চারটা সেন্টেন্স এর যে কোনো একটা লেখা সম্ভব, এবং প্রত্যেকটাতেই অ্যাটিটিউড রয়েছে এবং মেইন আইডিয়া রয়েছে। এবারে পসিবল টপিক সেন্টেন্স ফর ডিমেরিটস অফ মোবাইল ফোন। মোবাইল ফোন হ্যাজ এ নাম্বার অফ ডিমেরিটস। There are many demerits of mobile phone. Mobile phone is harmful for us in many ways. Though mobile phone is a blessing for us, it has many demerits. অর্থাৎ ডিমেরিটস অফ মোবাইল ফোন সম্পর্কে টপিক সেন্টেন্স হতে পারে এই চারটার যে কোনো একটা লিখলেই হবে। এবারে বডি, প্যারাগ্রাফের বডি লেখার জন্য এখানে মেইন আইডিয়াকে সাপোর্ট করে, অর্থাৎ মেইন আইডিয়ার ডিটেইলস গুলো লিখতে হবে, এটাকে ডেভেলপ করতে হবে। এটার জন্য দুটো টেকনিক রয়েছে, স্ক্রিনে দেখো। একটা হচ্ছে ব্রেইন স্টর্মিং আর ড্রাফটিং। তো ব্রেইন স্টর্মিং থেকে, ব্রেইন স্টর্মিং ইজ দ্য প্রসেস অফ থিঙ্কিং ডিপলি অ্যাবাউট সামথিং টু গেট সাম আইডিয়াস। ড্রাফটিং কি? আচ্ছা, আমি ব্রেইনস্টর্মিং আরেকটু পরিষ্কার করে বলে নিই। অর্থাৎ কোনো একটা টপিক সম্পর্কে তোমাকে গভীরভাবে ভাবতে হবে, ভেবে নিয়ে তুমি বেশ কিছু পয়েন্ট পাবে, অর্থাৎ কিছু আইডিয়া পাবে। এই আইডিয়া পাওয়ার পদ্ধতি হচ্ছে ব্রেইনস্টর্মিং। চিন্তা করার পরে কোনো একটা টপিক সম্পর্কে যে আইডিয়াগুলো বা পয়েন্টসগুলো তুমি পাবে, সেগুলো একটা আলাদা শিট অফ পেপারে লিখতে হবে, লিখে ফেলতে হবে ওয়ার্ড ফ্রেজ আকারে। এখানে পুরোপুরি সেন্টেন্স আকারে লেখার কোনো দরকার নেই, সেটাকেই বলা হবে ড্রাফটিং। তো পরীক্ষার হলে অথবা তুমি যখন প্র্যাকটিস করছো, তখন অবশ্যই ব্রেইনস্টর্মিং গুরুত্বপূর্ণ। কারণ পরীক্ষার হলে কোনো একটা টপিক আসলো আর সঙ্গে সঙ্গে তুমি লেখা শুরু করে দিলে, তাহলে তোমার লেখাগুলো এলোমেলো হয়ে যাবে, আইডিয়াগুলো এলোমেলো হয়ে যাবে, এবং দেখা যাবে 2 লাইন লিখে তুমি কলম কামড়াচ্ছ। কাজে এটা কখনোই করা উচিত নয়। অর্থাৎ কোনো টপিক সম্পর্কে লেখার আগেই সেটা সম্পর্কে তোমাকে ভেবে নিতে হবে, এবং বেশ ওটা সম্পর্কে তুমি কি কি জানো সে আইডিয়াগুলোকে তোমাকে পেতে হবে। আর সেই আইডিয়াগুলো যখন তুমি প্র্যাকটিস করবে বাসায়, তখন আলাদা শিট অফ পেপারে তুমি সেটা লিখে ফেলবে, সেটাই হচ্ছে ড্রাফটিং। তো ড্রাফটিংটা সাধারণত পয়েন্ট আকারে লেখা হয় অথবা ওয়ার্ড বা ফ্রেজ আকারে লেখা হয়। এখন কথা হলো যে এই ড্রাফটিংটাকে পরীক্ষার হলে করতে হবে? না, পরীক্ষার হলে এটা করতে হবে না। তুমি যখন প্রথমে লেখা শুরু করছো, রাইটিং শুরু করছো, প্র্যাকটিস শুরু করছো, তখন 4-5টা টপিক্সের জন্য এটা করতে হবে। তার পরবর্তীতে আর করতে হবে না। তার পরবর্তীতে তুমি এটা চিন্তা করবে এবং মাথাতেই এই ড্রাফটিং এর কাজটা করতে পারবে, তোমার মেমোরিতে রাখতে পারবে। এবারে আসো, আমরা ড্রাফটিং করার পরে যে পয়েন্টগুলো পাবো, সেই পয়েন্টগুলোকে একটা করে সেন্টেন্সে টার্ন করতে হবে, তাহলে প্যারাগ্রাফ হয়ে যাবে। ধরে নাও তোমাকে বলা হলো একটা প্যারাগ্রাফ লিখতে ডেঞ্জার্স অফ স্মোকিং সম্পর্কে। তাহলে ডেঞ্জার্স অফ স্মোকিং এটা একটা টপিক পড়ি। তো এই টপিক সম্পর্কে তুমি ব্রেইনস্টর্মিং করবে, চিন্তা করার পরে কিছু আইডিয়া পাবে যে স্মোকিং এর খারাপ দিকগুলো কি কি। সম্ভবত তুমি এই আইডিয়াগুলো পেতে পারো, যেমন ডিজিজ, ব্রঙ্কাইটিস, ক্যান্সার, damages vital body organs, lung, kidney and liver, causes death, harmful for non-smokers, babies, disturbing to others, pollutes the environment, expensive. এটাই আসলে ড্রাফটিং। অর্থাৎ ডেঞ্জার্স অফ স্মোকিং সম্পর্কে ভেবে নিয়ে যে পয়েন্টগুলো তুমি পাচ্ছ, যে ডেঞ্জার্সগুলো পাচ্ছ, সেগুলো ফ্রেজ আকারে অথবা ওয়ার্ড আকারে লিখে ফেলবে। এটাই হচ্ছে ড্রাফট। এখন কাজ হলো এই ড্রাফটের প্রত্যেকটা পয়েন্টকে এক একটা সেন্টেন্সে টার্ন করতে হবে, তাহলে এটা প্যারাগ্রাফ হয়ে যাবে। এখানে লিস্ট প্যারাগ্রাফ যদি হয়, তাহলে সেখানে কিছু তোমাকে লিঙ্কার যোগ করতে হবে। লিস্ট প্যারাগ্রাফের জন্য যে লিঙ্কার্সগুলো ব্যবহার করে সেগুলো হচ্ছে ফার্স্ট, দেন, আফটার দেন, নেক্সট, ফাইনালি, অথবা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফাইনালি,
এরকম। আসলে দেখি এই পয়েন্টগুলো সেন্টেন্সে টার্ন করলে প্যারাগ্রাফটা কেমন হয়। Dangers of smoking. Smoking is dangerous in many ways. First, it causes some fatal diseases like bronchitis, cancer, high blood pressure, etc. Second, a number of vital organs of human body such as lung, kidney, and liver are seriously damaged for smoking. Third, a smoker gradually faces certain death. Fourth, non-smokers, including babies, are affected by smoking. Fifth, smoking is very disturbing to others. Sixth, it pollutes the environment. Finally, it is expensive. So, we all should give up smoking. So, this will be a paragraph, a standard paragraph. এবার আমরা আরেকটা টপিক নিয়ে কথা বলবো এবং ড্রাফট করব। টপিক হচ্ছে ইউজেস অফ মোবাইল ফোন। তো তোমাকে যদি ইউজেস অফ মোবাইল ফোন সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে বলা হয় তাহলে অবশ্যই তুমি এটা নিয়ে ভাববে এবং মোবাইল ফোনের কি কি ব্যবহার রয়েছে এটা তোমাকে ভাববে। ভাবার পরে যে ব্যবহারগুলো তুমি পাবে, যে পয়েন্টগুলো পাবে, সেগুলো পয়েন্ট আকারে একটা কাগজে লিখতে হবে। সম্ভবত সেটাই হবে ড্রাফট, এবং সম্ভবত এটা এরকম ড্রাফট হতে পারে, যেমন এখানে আছে কমিউনিকেশন, সেন্ডিং মেসেজ, ব্রাউজিং ইন্টারনেট, ইউজিং সোশ্যাল মিডিয়া, ওয়াচিং ভিডিও, টেকিং ফটো, পেইং বিলস, সেন্ডিং মানি, অনলাইন শপিং, প্লেইং গেমস। এখন এই পয়েন্টগুলোকে আমরা একটা করে সেন্টেন্সে টার্ন করব টপিক সেন্টেন্স লেখার পরে। তাহলে প্যারাগ্রাফটা এরকম হবে, এরকম হতে পারে, we use mobile phone for a number of purposes. We use phone for communication, we use phone for sending message, we use phone for browsing internet, we use phone for using social media, we use phone for watching video, we use phone for taking photo, we use phone for sending money, we use phone for online shopping, we use phone for playing games. The use of mobile phone is really great. এটা একটা প্যারাগ্রাফ হতে পারে, কিন্তু এটা একটা স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ নয়, কারণ এখানে একই স্ট্রাকচার, উই একই ভার্ব, একই সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে এবং এখানে কোনো লিঙ্কার্স ব্যবহার করা হয়নি। প্যারাগ্রাফ লেখার সময় রিপিটেশন করা যাবে না। তাহলে যে পয়েন্টগুলো আমরা পেয়েছি সেই পয়েন্টগুলো আমরা যখন লিখবো তখন একটা পয়েন্ট যে স্ট্রাকচার ব্যবহার করব, পরবর্তী পয়েন্টের জন্য আমরা আলাদা আলাদা সেন্টেন্স, আলাদা আলাদা স্ট্রাকচার ব্যবহার করব। এটা কিভাবে করা যায় আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন we can turn each point into a sentence in any of the following ways. যেমন আমরা একটা পয়েন্টের কথা বলি, প্লেইং গেমস। এই প্লেইং গেমসকে আমরা কতভাবে লিখতে পারি, ইংলিশ কারেক্ট ইংলিশ সেন্টেন্সে প্রকাশ করতে পারি। দেখো, we use mobile phone to play games, we use mobile phone for playing games। এখানে ইনফিনিটিভ ব্যবহার করা হচ্ছে টু প্লে, পরবর্তী সেন্টেন্সে ফর প্লেইং গেমস। থার্ড সেন্টেন্স, মোবাইল ফোন ইজ ইউজড ফর প্লেইং গেমস, মোবাইল ফোন ইজ ইউজড টু প্লে গেমস। এখানে প্যাসিভ সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, প্রথম দুটো অ্যাক্টিভ সেন্টেন্স, কাজে এটা আলাদা হয়ে গেল। ফোর্থ সেন্টেন্স, বাই ইউজিং মোবাইল ফোন উই ক্যান প্লে গেমস। এখানে বাই চিরান ব্যবহার করা হয়েছে। মোবাইল ফোন হেল্পস আস টু প্লে গেমস। এগুলো কমপ্লেক্সেও লেখা যেতে পারে, যেমন আমরা বলতে পারি ইফ উই ইউজ মোবাইল ফোন উই ক্যান প্লে গেমস। তাহলে একটা পয়েন্ট আমরা এতভাবে লিখতে পারি, প্রকাশ করতে পারি। তাহলে অন্যান্য পয়েন্ট যেগুলো রয়েছে সেগুলো আমরা আলাদা আলাদা সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করে প্যারাগ্রাফে লিখব। তাহলে প্যারাগ্রাফটা এরকম হতে পারে, মোবাইল ফোন ইজ ইউজড ফর মেনি পারপাসেস, ইট মেইনলি হেল্পস আস টু কমিউনিকেট ফার্স্ট। By using mobile phone, we can send message, we browse internet with the help of mobile phone. People are widely using mobile phone for social media. They also watch videos on mobile phone. Mobile phone is used for taking photos. It helps us to pay electricity bills. Besides, we send and receive money by using mobile phone. Nowadays, people do not need to go to market for shopping, as they can do it with mobile phone. Finally, mobile phone entertains people with a lot of amazing online games, so the use of mobile phone is really great. আরেকটা কথা মনে রাখবে, তোমরা দুটো জিনিস ব্যবহার করবে রাইটিং এর ক্ষেত্রে। একটা হচ্ছে রিপিটেশন, অর্থাৎ প্যারাগ্রাফে সেম স্ট্রাকচার, সেম সেন্টেন্স এগুলো ব্যবহার করা যাবে, রিপিট করা যাবে না। আরেকটা হচ্ছে কন্ট্রাকশন। কন্ট্রাকশন কি? যেমন ইংরেজিতে ডু নট, এটাকে বলা হয় ডোন্ট। ডাজ নট, এটাকে বলা হয় ডাজন্ট, সংক্ষেপে বলতে গেলে। যেমন ফর্মাল রাইটিং, বিশেষ করে প্যারাগ্রাফ কম্পোজিশন, এগুলোতে কন্ট্রাকশন ব্যবহার করা হয় না। কাজেই ডোন্ট, ডাজন্ট, কান্ট, দ্যাটস, হ্যাজন্ট এগুলো ব্যবহার করা যাবে না, এগুলো ব্যবহার করবে না।
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছো এবং ইংরেজিতে কিভাবে প্যারাগ্রাফ এবং কম্পোজিশন লেখা যায় সেটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছো। তোমরা যদি এটা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তুমি রাইটিং শিখতে পারবে এবং নিজে থেকে ইংরেজি প্যারাগ্রাফ এবং কম্পোজিশন, স্ট্যান্ডার্ড ইংরেজি প্যারাগ্রাফ এবং কম্পোজিশন লিখতে পারবে। তোমাকে এত সময়, এত কষ্ট করে মুখস্থ করতে হবে না এবং স্ট্রেস নিয়ে পরীক্ষার হলে যেতে হবে না। এবং পরীক্ষায় যদি তোমার কমন নাও আসে তাহলে যে কোনো টপিকস তুমি না লিখে কখনো বাসায় ফিরবে না, পরীক্ষার হল থেকে ফিরবে না। তোমরা যদি বাসায় আমার দেখানো এই টেকনিকগুলো প্র্যাকটিস করো এবং কয়েকটা টপিকস নিয়ে লিখো তাহলে দেখবা যে অল্প কিছুদিনের ভেতরেই তুমি রাইটিং শিখে গেছো এবং লিখতে পারবে। So thanks for watching. Wish you good luck.